প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। আমাদের আজকের রোড টু স্মার্ট বাংলাদেশের অতিথি জনাব এম আসিফ রহমান, আইসিটি উদ্যোক্তা। জনাব আসিফ রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি রোড টু স্মার্ট বাংলাদেশে। আপনার অনেকগুলো পরিচয়, তাই একসাথে আইসিটি উদ্যোক্তা বললাম। আপনি একই সাথে ওয়ার্ডপ্রেস ডেভেলপার্সের ফাউন্ডার, চেয়ারম্যান স্টারটাইজ, ফাউন্ডার এয়ারকম এবং জেসিআই চেম্বার ইন্টারন্যাশনালের বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট। সব মিলিয়ে আপনার আইসিটি খাতের একটু শুরুটা এবং বর্তমান অবস্থার যোগসূত্রটা জানতে চাই। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমার ক্যারিয়ারটা শুরু অ্যাকচুয়ালি 2004 সাল থেকে, যখন আমি এয়ার কমিউনিকেশন শুরু করি। আমি অ্যাকচুয়ালি প্রোগ্রামার, আমি স্কুল লাইফ থেকে প্রোগ্রামিং শুরু করি এবং আমার ক্যারিয়ারের শুরুটা যেমনভাবে ছিল যে ওয়ার্ডপ্রেস 2003-04 সালে শুরু হয়। আমি ওয়ার্ডপ্রেসের কোড ডেভেলপার ছিলাম, তো বাট আমি ভালো ডিজাইন পারতাম না। তো ডিজাইনে হেল্প কারো নেয়ার জন্য আমি অ্যাকচুয়ালি এয়ার কমিউনিকেশন শুরু করি 2004 সালে, ভার্সিটিতে ঢোকারও কয়েক মাস আগে। এরপরে ওয়ার্ডপ্রেস সময়ের সাথে অনেক বড় হয়েছে। ওয়ার্ডপ্রেস এখন যদি গ্লোবালি ধরেন, টোটাল দুনিয়াতে যত ওয়েবসাইট আছে তার 46% বানানো শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং আমার কোম্পানি এয়ার কমিউনিকেশন 20 বছর ধরে শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে গেছে। আমরা ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট তৈরি করি। এই প্রোডাক্টটা আমরা তৈরি করি আমাদের আরেকটা ব্র্যান্ড ডাব্লিউপি ডেভেলপার থেকে। লাস্ট 5 বছরে আমাদের এই ব্র্যান্ডটা ডাব্লিউপি ডেভেলপার অনেক বড় হয়েছে। যেমন এখন গ্লোবালি প্রায় 6.5 মিলিয়ন ওয়েবসাইট বানানো শুধুমাত্র আমাদের টুলস ইউজ করে। মানে আপনার কনজিউমার তাহলে বিশ্বজোড়া 65 লাখের বেশি। জি, এটি তো ধরেন আপনার অ্যাচিভমেন্ট। এই পার্সপেক্টিভ থেকে যদি একটু বলেন, বাংলাদেশের চোখে এই সম্ভাবনা কতটা ওয়ার্ল্ড মার্কেটে অ্যাক্সেস করার, এবং যতটা সম্ভব ছিল আমরা এই যে ডিজিটাল বাংলাদেশ নিয়ে যতটা গর্ব করি, যতটা সম্ভব ছিল ততটাকে পেরেছি, নাকি আরও সামনে যাত্রা বাকি আছে? এটাকে আমি একটু দুই ভাগে ভেঙে গল্প করি। যে যদি ধরেন আমরা এটা চিন্তা করি যে আমাদের ডিজিটাল বাংলাদেশের স্কোপ কতটা ছিল, আমরা তাহলে যতটা করতে পারতাম এখনও ততটা করি নাই। আমি আমার জায়গা থেকে যদি বলি, আমি যা নিয়ে কাজ করছি, ওয়ার্ডপ্রেস বা সাস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এই জায়গাটাতে আমাদের ইনর্মাস অপরচুনিটি আছে। শুধু যদি ধরেন আমাদের কোম্পানির কথাই চিন্তা করেন, কোভিড শুরু হওয়ার আগে আমার ডাব্লিউপি ডেভেলপারের টিমটা ছিল মাত্র 30 জনের। আমরা এখন সেখানে 130 জনের একটা টিম। তার মানে আমরা কিন্তু অনেক ফোল্ড বড় হয়েছি। এখানে আমাদের ওয়ার্ডপ্রেস বিজনেস যেমন বড় হয়েছে, একই সাথে আমরা নতুন অনেকগুলা টেকনোলজি লাইক শপিফাই নিয়ে কাজ করছি, আমরা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস যে সাস বললাম ওগুলো নিয়ে কাজ করছি। এই জায়গাগুলোতে আমরা যেমন একটা লেভেল অফ সাফল্য পেয়েছি। আপনি যদি ধরেন তাকিয়ে দেখেন যে বাংলাদেশের বাকি ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, এখানেও আমাদের এখান থেকেও কিন্তু সমসাময়িক সময় আরও অনেক কোম্পানি বড় হয়েছে। আমি একটা স্ট্যাট দিয়ে বলি, বছরে $1 মিলিয়ন বেশি বিজনেস করে বাংলাদেশে এমন ওয়ার্ডপ্রেস কোম্পানির কথা যদি আপনি ভাবেন, এটার সংখ্যা 5-এর বেশি হবে। বছরে অ্যাটলিস্ট $5 লাখ বেশি বিজনেস করে এমন কোম্পানির সংখ্যা, ওয়ার্ডপ্রেস নিয়ে শুধু কাজ করে বাংলাদেশে এরকম কোম্পানির সংখ্যা হবে 20-এর বেশি। তো এই নাম্বারটা কিন্তু খুব ছোট না, এই নাম্বারটা কিন্তু 5 বছর আগে এমন ছিল না। এইটাকে যদি আপনি কম্পেয়ার করার চেষ্টা করেন ইন্ডিয়ার সাথে শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে, ওই জায়গাতে আমরা সম্ভবত ইন্ডিয়ার চাইতেও আয়দার বড় হব অথবা সমসাময়িক হব। তার মানে আমরা এই জায়গাটাতে কিন্তু খারাপ করছি না। আবার যদি আপনি শপিফাইয়ের দিকে তাকান, শপিফাই যেমন আমরা কাজ করছি লাস্ট 2 বছর ধরে, আমাদের এখানে এখন 15,000 অ্যাক্টিভ মার্চেন্ট আছে, মানে 15,000 অ্যাক্টিভ ই কমার্স স্টোর, শপিফাই স্টোর, যারা আমাদের টুল ইউজ করছে। এইখানে কিন্তু বাংলাদেশে অনেক পরিমাণ কোম্পানি এখনও কাজ করছে না। আমি মনে করি এখানে আমাদের $1 বিলিয়ন অপরচুনিটি আছে শুধু শপিফাই। তো গ্লোবালি যদি তাকিয়ে দেখেন, আমি এটা শুধু প্রোডাক্ট মার্কেটের কথা বলছি, প্রোডাক্ট মার্কেটে আমাদের অপরচুনিটি অনেক, এবং এখানে আমরা এখনও কেবল কিছু কাজ করা শুরু করেছি। আমাদের জন্য এখনও আরও 20 টাইমস 50 টাইমস বেশি বিজনেস অপরচুনিটি আছে। কিন্তু যদি সার্ভিস কোম্পানির কথা আপনি ভাবেন, এখানে আমার মনে হয় যে আমাদের মানে গ্যাপটা আরও অনেক বেশি। আমরা যখন ইন্ডিয়ার কোম্পানিগুলোর দিকে তাকাই, আমি যদি আপনাকে আমার 2-একটা অভিজ্ঞতার কথা বলি, আমি লাস্ট কয়েক বছরে আমাকে আহমেদাবাদে যেতে হয়েছে, ইন্ডিয়ার একটা সিটি গুজরাটের। ওখানে আমি যেয়ে দেখি যে 1000 মানুষের বেশি এমপ্লয়ি আছে বা প্রোগ্রামার আছে, এরকম কোম্পানির সংখ্যা ওদের 1000-এর বেশি। আর আমাদের বাংলাদেশের দিকে তাকান, জাস্ট ব্রেইন স্টেশন একটা কোম্পানি আমরা যাদের কথা বলতে পারি, যারা মোর দ্যান 700 পিপল, এবং এই 700 কিন্তু 300 ছিল না 4 বছর আগে। আমাদের এখানে কিন্তু 1000-এর উপরে এরকম কোম্পানি একদমই নাই বলতে গেলে। এই জায়গায় কিন্তু আমরা অনেক গ্রো এখনও করি নাই, তার মানে অপরচুনিটি অনেক আছে। এই মানে সার্ভিস কোম্পানির দিকে বললে তখন দেখবেন যে এখানে ইন্টারন্যাশনালি একটা মানে টাইপের কোম্পানি এখন গ্রো করছে, যারা হলো রিসোর্স অগমেন্ট করে,
মানে তারা ধরেন বাংলাদেশ থেকে একটা 10 জনের একটা রিঅ্যাক্ট টিম তৈরি করলো, এটা হয়তো তারা গুগলকে ইউজ করতে দিবে এই রিসোর্সগুলোকে। এই জায়গাতে আমাদের অনেক অপরচুনিটি আছে, এখানে আমরা এখনও অনেক ভালো করছি না। এই জায়গাটাতে হয়তো আমাদের মানে বিলিয়ন ডলারের কোম্পানি গ্রো করতে দেখবেন সামনে। তাহলে চ্যালেঞ্জগুলো কি, মানে এই সার্ভিস মার্কেট বলেন কিংবা প্রোডাক্ট মার্কেট বলেন, সেইখানে আমাদের যে অপরচুনিটিগুলো আছে এবং একই সাথে যদি কম্পিটিটরদের একটা নিশ্চয়ই বিষয় থাকে, ইন্ডিয়া এই মার্কেটে খুবই অ্যাডভান্সড, সেই জায়গায় বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি, মানে আমরা পারতে হলে কি করতে হবে? একদম ধরেন আপনাকে একটা টু ডু লিস্ট আমি বলতে পারবো না, বাট আমি ধরেন খুবই বড় দাগে কয়েকটা জিনিস বলতে পারি যেগুলা আমি আমার 20 বছরের এন্টারপ্রেনারশিপ ক্যারিয়ারে আমি যেগুলো ফেস করেছি। প্রথম একটা ব্যাপার হলো আমাদের ফাউন্ডার এন্টারপ্রেনার যারা, তাদের এনাফ নলেজ গ্যাপ, তারা যে বিজনেসটাকে কত বড় করতে পারে এই ধারণা তাদের নাই। ধরেন আমি মাঝে 7 বছর আমেরিকাতে থেকেছি, সমসাময়িক সময় ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট বিজনেস বড় হয়েছে। আমি ফ্লোরিডাতে থাকতাম, আমি আমার ফ্লোরিডাতেই আরও এমন কোম্পানিকে বিলিয়ন ডলার হতে দেখছি। তার মানে আমার বিজনেস যখন $10,000 থেকে $1,00,000 আয় করেছে, এটা আমার কাছে টু মাচ মনে হয় নাই, কারণ আমি কিন্তু অন্য একজন কাউকে মিলিয়ন ডলার আয় করতে দেখেছি। তো তার মানে ফাউন্ডারদের বিজনেস কত বড় হতে পারে এই ধারণাটা খুবই ক্লিয়ারলি নাই, এটা একটা বড় সমস্যা। সেকেন্ড থিং হলো, তাকে যদি দেখেন আমাদের 2 টাইপের ফাউন্ডার আছে, আইদার কেউ টেকনিক্যাল লাইক মি যে প্রোগ্রামার ছিল তারপর ফাউন্ডার হয়েছে, অথবা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এই দুইটার খুব ভালো ব্রিজ হয় নাই। মানে আমি টেকনিক্যাল ফাউন্ডার হলে আমি হয়তো বিজনেস সেন্ট্রিক কোনো ফাউন্ডারকে অনবোর্ড করতে পারছি না, অথবা আমি যদি একজন নিজে বিজনেস ফাউন্ডার হয়ে থাকি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, আমি ডেভেলপার কাউকে কো ফাউন্ডার বানাতে পারছি না। এই গ্যাপটা তো রয়েছে, কম্বিনেশনটার একটা অভাব, কম্বিনেশনটা এখনো ভালো হচ্ছে না। ইন্টারন্যাশনাল মার্কেট বলতে আমরা যা বোঝাই, আমি তো জাস্ট আমার 2-3টা মার্কেটের কথা বললাম। এই জায়গাগুলো কিন্তু আপনি সব কিছু বাংলাদেশ থেকে করে ফেলতে পারবেন না, কারণ এখানে আপনি যাদের সাথে কম্পিট করছেন তারা কিন্তু ইন্টারন্যাশনাল, তাদের টিম ট্রেন আপ হচ্ছে ইন্টারন্যাশনাল, তাদের প্রবলেমগুলোও ইন্টারন্যাশনাল। এখানে আমরা যেই টাইপের ইভেন্টে যাই, যেই টাইপের কনফারেন্স অ্যাটেন্ড করি, যে টাইপের মিটিং অ্যাটেন্ড করি, এগুলোর ভ্যালু খুবই ইম্পর্টেন্ট। এটা হয়তো আমরা এখনো এনাফ করছি না। এটা হলো ফাউন্ডারের প্রবলেমের কথা বললাম। এরপর আপনি দেখেন যে ইকোসিস্টেম বলতে আমরা বোঝাই আমাদের এখানে আমরা কি পরিমাণ লোকবল পাবো, রিসোর্স কি পাবো। আমাদের ক্ষেত্রে বলে একদম টেকনিক্যাল ডেভেলপার আপনি কতটুকু পাবেন, মার্কেটার কতটুকু পাবেন, সাপোর্টের মানুষজন কতটুকু পাবেন। এই জায়গাতে আমাদের চ্যালেঞ্জ ইনর্মাস, এবং এই চ্যালেঞ্জ আমরা যে ভালো করছি না এটা আমি বলবো না। আজ থেকে 10-12 বছর আগে যখন আমি ওয়ার্ডপ্রেসের একটা প্রোডাক্ট বানাতে যেতাম, তখন যখন আমি ওয়ার্ডপ্রেস একটা ডেভেলপার হায়ার করতে যাই, তখন যতটা হার্ড ছিল এখন কিন্তু এতটা হার্ড না। এটা হলো সত্য কথা। তার মানে 10 বছর আগে আমি একটা জুনিয়র ডেভেলপার হায়ার করতে আমাকে প্রবলেম ফেস করতে হতো, এখন কিন্তু কম প্রবলেম ফেস করতে হয়। এখন প্রবলেমটা কিন্তু 10 বছর পর আপনি এই ইন্ডাস্ট্রি যেখানে দেখতে চান আপনার স্বপ্নের জায়গায়, 10 বছর পর যে জনবল দরকার হবে সেই তুলনায় কি সেই জনবল, সেই ট্রেনিং দিয়ে সেই ম্যান পাওয়ার তৈরি হচ্ছে? না না, কারণ অ্যাকচুয়ালি মেইন বড় গ্যাপটাই রয়ে গেছে হলো মিডল ম্যানেজমেন্টে, এবং যেখানে সফট স্কিল গুরুত্বপূর্ণ, লিডারশিপ গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে আমাদের অ্যাকচুয়ালি কোনো ট্রেনিং প্রসেস নাই। ইউনিভার্সিটি ছেলেপেলেকে যদি ইভেন প্রোগ্রামার বানায়ও, অনেক কমপ্লেন আছে যে প্রোগ্রামার বানায় না। আজকাল ড্যাফোডিলের মতো ইউনিভার্সিটিকে আমি দেখি যে ওরা খুবই ইন্ডাস্ট্রি ড্রিভেন, কিন্তু সফট স্কিল শেখানোর কিন্তু খুব একটা স্কোপ নাই, বা তাদের লিডারশিপকে অনেক শেখাচ্ছে। মানে এই জিনিসগুলো যদি না হয়, আমাদের মিডল ম্যানেজমেন্ট কীভাবে তৈরি হবে? আবার আমাদের কোম্পানি যেগুলো আছে, আমাদেরও একটা দায়িত্ব আছে যে আমরাও তো আমাদের নিজেদের রিসোর্সকে ট্রেন আপ করতে হবে। এখানে আমরাও হয়তো অনেক করছি না। তো আপনার কোশ্চেনটা যদি এটা হয় যে 10 বছর পরে আমাদের ইন্ডাস্ট্রি যেই জায়গাটায় সবচেয়ে স্ট্রাগল হবে তাকে আমরা তৈরি করছি না, আমরা এনাফ তৈরি করছি না। তৈরি করতে হলে দায়িত্ব বেসরকারি খাতের কতটা, সরকারি খাতের কতটা, সেই বিষয়ে একটু আসবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে। আজ আমাদের অতিথি আছেন আইসিটি উদ্যোক্তা জনাব এম আসিফ রহমান। আপনার সাথে কথা বলছিলাম 10 বছর পরের বাংলাদেশের এই ইন্ডাস্ট্রির প্রয়োজনীয় জনবল নিয়ে। সেখানে সেই প্রয়োজনীয় জনবল যে গতিতে তৈরি করা উচিত সেটি যে হচ্ছে না, এটি মূলত ওয়ার্ল্ড ওয়াইডই তো আসলে বেসরকারি খাত নির্ভর একটা শিল্প। তবে এখানে সরকারি সহযোগিতা, পলিসি মেকিং সব কিছুরই একটা বড় ইনভলভমেন্ট। আমরা পাশের দেশ ভারতের দিকেও যদি তাকাই, সেই কয়েক দশকের সেই খড়গপুর আইআইটি থেকে আজকের সেই আইআইটির যে বিশ্বজোড়া একটা গ্রহণযোগ্যতা, সেই জায়গায় যেতে হলে এই পলিসি মেকিংয়ে বলেন সরকারের দায়িত্ব কতটা, আর সরকারকে সহযোগিতা করার জন্য আপনাদের মতো উদ্যোক্তাদের দায়িত্ব কতটা, সেই দায়িত্বের জায়গায় আমরা কতটা সফল? আমি এখন মনে করলাম একজন উদ্যোক্তা, আমি মনে করলাম যে আমি 10 বছর কাজ করব ধরেন সাস ইকোসিস্টেম নিয়ে। তো এই ইকোসিস্টেম আমার কী ধরনের লোকবল লাগতে পারে এটা কিন্তু আমি জানি, সরকার জানে না। তার মানে সরকারকে কিন্তু এটা জানানোর দায়িত্ব আমার। আবার সরকার
যেই জায়গায় ধরেন ইনভেস্ট করছে, সরকার তো দেশের ইকোনমি গ্রো করার জন্য ইনভেস্ট করছে, সরকারকে আমাদেরকে কিন্তু এটা জানাতে পারতে হবে যে তারা কোন জায়গাতে বেশি ইনভেস্ট করা দরকার। আমি ধরেন সফলতার জায়গা থেকে যেভাবে দেখি যে লাস্ট 10 বছরে আপনি লার্নিং আর্নিং বলেন বা সরকারের যত ধরনের টেক লাইক ট্রেনিং টাইপের প্রোগ্রামের কথা বলেন, এগুলা খুবই মানে মিডিওকার এবং সিম্পল, যে কাউকে শেখানো সম্ভব। অলমোস্ট এই ধরনের স্কিল সেট আলা মানুষজন তৈরি করার চেষ্টা করছে। আমরা যখন 10 বছর পরের কথা বলছি, যখন এআই রিভলিউশন অলরেডি হয়ে গেছে, তখন কিন্তু আমাদের চ্যালেঞ্জ ভিন্ন। এখানে কিন্তু মিডিওকার মানুষজনের কাজের অনেক ক্ষেত্র থাকবে না। আর আমরা যখন ধরেন একদম ফিউচার স্কোপের কথা বলবো, সেখানে আমাদের কিন্তু একদম স্পেসিফিক স্কিল সেট সূর্য লোকজন দরকার। এই জায়গাতে আমাদের যেমন আগায় আসতে হবে যে আমাদের দরকারগুলো বলা, আমাদের প্রবলেমগুলো নিয়ে সরকারের সাথে ডিরেক্টলি হয়তো নেগোশিয়েট করা, সরকারও আমাদেরকে শুনতে চাইতে হবে। এবং এই দুইটার সাথে আরও গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের এডুকেশন ইকোসিস্টেম যেভাবে চলছে, তারা যদি আমাদের জন্য লোকবল তৈরির প্রথম ভিত্তিটা তৈরি না করে দেয়, তাদেরকে আমরা ট্রেন আপ কোন জায়গায় করব? তো এখানে তো সাপ্লাই ডিমান্ড বোথ, মানে একটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, ইন্ডাস্ট্রি ড্রিভেন এডুকেশন সিস্টেম। আপনি সরকারের আর্নিংয়ের কথা বলছিলেন, সরকারের রেভিনিউ লাগবে দেশ চালাতে, এবং আপনি যে মার্কেট প্রবাবিলিটির কথা বলছেন, তার মানে সরকারেরও এখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানির রেভিনিউ আর্নিংয়ের প্রবাবিলিটি থাকে। কিন্তু সেই মার্কেটটি তৈরি করতে হলে এখন যতটা আপনাদেরকে ট্যাক্সেশন সুবিধা দেওয়া থেকে শুরু করে অন্যান্য রকম ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের আমরা অনেক ঝুঁকি ঝামেলার কথা শুনি, সেই জায়গায় কিছু চ্যালেঞ্জ আপনি দেখেন? সে জায়গায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো আমাদের যে ট্যাক্স রিবেটটা ছিল 2024 সাল পর্যন্ত, সেটা অ্যাকচুয়ালি এখন শেষ হতে যাচ্ছে। মানে এইটা যে এত ডেঞ্জারাস একটা ইনিশিয়েটিভ হবে, আমি একটু বুঝাই বলার চেষ্টা করতে পারি যে সরকার যখন যেই সেক্টরকে গ্রো করতে চায়, সেই সেক্টরে কিছু সুবিধা দেওয়ার চেষ্টা করে, এইভাবে আমাদের ট্যাক্স রিবেটটা ছিল। কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু শুধু এইটুকুতে থাকে না। আপনি চিন্তা করেন, আমার মতন মানুষ যারা কোম্পানিটা গ্রো করেছে এই সময়ের মধ্যে যখন ট্যাক্স রিবেট ছিল, আমি যে এইটার উপর ডিপেন্ড করে বিজনেস তৈরি করেছি শুধু কিন্তু তা না, আমাদের পুরো ইকোসিস্টেমটাই তৈরি হয়েছে এমন করে। দেখেন, আমরা আলটিমেটলি সরকারকে যে কোনোভাবে হেল্প করি না তা না, কিন্তু আমাদের এমপ্লয়ি যারা কাজ করছে তারা কিন্তু ঠিকই এআইটি হিসেবে ট্যাক্স পে করছে, আমরা ভ্যাট কিন্তু ঠিকই পে করছি। কিন্তু আমাদের এই সেক্টরটাকে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ মনে করা সম্ভব, কারণ দেখেন 17 কোটি মানুষজন, লোক বলে আমাদের সবচেয়ে বড় ক্যাপাসিটি, তাদেরকে আমাদের স্কিল সেট বাড়াতে হবে এবং তাদেরকে নিয়ে কাজ করতে হবে। কাজ তো সবাই একা একা করবে না, তার জন্য কিন্তু উদ্যোক্তাদের হেল্পফুল একটা ইকোসিস্টেম তৈরি হতে হবে। সরকার যদি এখন ধরেন আমাদের ট্যাক্স রিবেটটা কমিয়ে দেয় বা নাই করে দেয়, তাহলে যেটা হবে যে আমরা যেভাবে বিজনেসটা অপারেট করতাম এই প্রসেসটাতে অনেক চেঞ্জ হবে, এবং এনবিআর আমাদেরকে যেভাবে ক্যালকুলেট করতো, যেভাবে আমাদেরকে হ্যান্ডেল করার চেষ্টা করতো, এই প্রসেসটাতে চেঞ্জ হবে। এটার জন্য কিন্তু আমরা এখনও রেডি না। আবার আপনি তাকিয়ে দেখেন যে আমাদের এক্সপোর্ট আয়ের একটা বড় অংশ নির্ভর করে হলো ফ্রিল্যান্সারদের উপরে। তারা কিন্তু ফ্রিল্যান্সার বলতে কিন্তু অনেক ক্ষেত্রে সিঙ্গেল একজন মানুষ না, ফ্রিল্যান্সার একটা টার্ম, তার মানে কিন্তু তারা একটা ট্রেড লাইসেন্স করা কোম্পানি হতে পারে। আপনি যখনই তাকে কমপ্লেক্স অবস্থার মধ্যে ফেলবেন যে তাকে ট্যাক্স ফাইল করতে হবে, তাকে এইটার জন্য এটাও করতে হবে, এটা তাকে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে, তার বিন থাকতে হবে, তখন যেটা ঘটা শুরু করবে, এরা অনেকে কিন্তু এত ওয়েল এডুকেটেড না, এত ওয়েল ফর্মালাইজেশন জানে না, তারা টাকা লিগ্যাল ফর্মে আনবে না, তারা টাকা হুন্ডি করবে, তারা টাকা এমন অনেক ফর্মেটে আনবে যেটা হয়তো দেশের জন্য ভালো হবে না। যত বেশি স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সব খাত মিলিয়ে, শুধু তো আইসিটি খাত না, কিন্তু আইসিটি এবং টেকনোলজির ব্যবহার আমাদের যাপিত জীবনের অনুষঙ্গে অনেক বেশি বাড়ছে। তার সাথে সাথে সাইবার স্পেসে নাগরিক থেকে শুরু করে রাষ্ট্রের ডেটার ফুটপ্রিন্ট বাড়ছে। সেইখানে যে সাইবার সিকিউরিটির অবস্থা, আমাদের এখনও বাংলাদেশ ব্যাংকের সেই ঘটনা আমাদের সামনে দগদগে, এনআইডি সার্ভার থেকে তথ্য পাচার কিংবা চুরি যাই বলি না কেন, সেই গ্লিচগুলোর কথাও আমাদের জানা। সেইগুলো মাথায় রেখে সাইবার সিকিউরিটির দিকে কি আলাদা করে নজর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেন? আমার মনে হয় এটাতে ইনরমাস নজর দেওয়া দরকার। মানে আমি ধরেন একদম ডিরেক্টলি বাংলাদেশ ব্যাংকের ইনসিডেন্টটাকে মানে এক কথায় বলবো না যে এটা একজন কারোর মিস্টেক, মানে ওখানে কিন্তু এই টাইপের ভাবেই সবাই ইউজ করতো, কেউ জিমেল ওখানে ইউজ করতো, যেটা থেকে ঘটনাটা ঘটেছে এটা ওরা যে কোঅর্ডিনেটেড ভাবে করেছে, এটা যে কোনো অর্গানাইজেশনে তারা করার চেষ্টা করতে পারতো। কিন্তু আমি অ্যাজ এ প্রোগ্রামার, অ্যাজ এ টেকনোলজিক্যাল পার্সন, আমি যেভাবে বুঝি আমাদের এখানে মানে সাইবার সিকিউরিটি এটার জন্য যে মেজার থাকা দরকার, আমাদের কিছু বেস্ট প্র্যাকটিস থাকা দরকার, এটা সম্পর্কে কারুর একদম কোনো আইডিয়া নাই। মানে সেটা আপনি বেসরকারি, সরকারি বা পার্সোনাল লেভেলেও বলেন, আমরা এখন সবাই প্রায় ধরুন বিকাশ ইউজ করি, আমাদের নিজেদের প্রত্যেকের ব্যাংকে আমাদের অনলাইন অ্যাক্সেস আছে। এই লগ ইন ডিটেলস কীভাবে শেয়ার করা উচিত, কোথায় সেভ রাখা উচিত, কোথায় রাখা উচিত না, কী টাইপের পাসওয়ার্ড দেওয়া উচিত, এই ধারণা কিন্তু আমাদের কারোরই নাই। তো আপনি যখন সরকারের কথা বলবেন, সরকারকে অ্যাডভাইসটা দেয় কে? আমার আপনার মতন কেউ, সেই তো তাদের কনসালটেন্ট, সেই তাদেরকে হয়তো অ্যাডভাইস করছে। এখানে আমাদের গ্যাপ
ইনর্মাস। আমরা এখানে কোনো রকমভাবেই যে সাইবার সিকিউরিটি আমাদের একটা কনসার্নের বিষয় হওয়া দরকার এই জায়গাতেই যায় নাই। আমরা যদি বলেন যে কীভাবে এই প্রবলেমটা সলভ করতে যাব, ফার্স্ট আমাদের অ্যাকচুয়ালি গভর্নমেন্ট লেভেল থেকে এটাতে অ্যাওয়ারনেস তৈরি হতে হবে। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব যারা পলিসি মেকার এবং আপনারা যারা উদ্যোক্তা তাদের সমন্বয়ের মাধ্যমে নিশ্চয়ই সেই সমস্যাগুলো সমাধান হবে এবং আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাবো। জনাব এম আসিফ রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রোড টু স্মার্ট বাংলাদেশ। দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।